আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদা ঐশী। টেকসই উন্নয়নের স্বার্থে পরিবেশ বান্ধব পথ খুঁজছে বিশ্ব, তাই গাড়ি শিল্পে আসছে বড় পরিবর্তন। ভবিষ্যতে সড়কে দাপট থাকবে বৈদ্যুতিক গাড়ির। বিশ্বের শীর্ষস্থানীয় নতুন জ্বালানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চীনের BYD এখন গাড়ি বিক্রি করছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে শাহানশা রাসেলের রিপোর্টে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও লেগেছে পরিবেশ বান্ধব প্রযুক্তির হাওয়া। জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে বৈদ্যুতিক গাড়ির চল বাড়ছে দেশে। আর সেই পালে নতুন হাওয়া এনেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। 2030 সালের মধ্যে 30% বৈদ্যুতিক গাড়ির ব্যবহার নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আর সেই লক্ষ্য পূরণে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সহযোগিতা করছে টেসলা, অডির পাশাপাশি BYD। এরই মধ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি এদেশের বাজারে তাদের 2টি ফ্ল্যাগশিপ ছেড়েছে। বিল্ড ইউর ড্রিম BYD, যার অর্থ তোমার স্বপ্ন গড়ো। নামের সাথে মিল রেখেই কাজ করে চলেছে BYD সিলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, ভয়েস কমান্ড, আছে পলিউশন ওয়ার্নিং সিস্টেম। রাস্তায় হঠাৎ পথচারী পারাপারের দুর্ঘটনা এড়াতে জরুরি ব্রেক করা যাবে। এর বিল্ড কোয়ালিটি এবং যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে ভিতরে ফুললি প্রিমিয়াম। যদি কিছু এক্সাম্পল স্বরূপ আমি বলি, যেমন কমপ্লিটলি নাপা লেদার সিটস, অ্যালক্যান্টারা ড্যাশবোর্ড, অ্যাম্বিয়েন্ট লাইটিং সামনে পিছনে, আপনার ডুয়াল ওয়্যারলেস চার্জার, আপনার চাইনিজ এনক্যাপ এবং ইউরো এনক্যাপ দুটাতেই সেফটি রেটিং 5 দেওয়া আছে এবং এটাতে 9টা এয়ারব্যাগ দেওয়া আছে, উইচ মেক দ্য কার ভেরি সেফ। আরও আছে ITAC, যা ভেজা কর্দমাক্ত পথে চাকাকে রাস্তার সাথে আঁকড়ে ধরে রাখবে। আছে ট্রাফিক সাইন রিকগনিশন এবং ভেহিকেল ডাইনামিক কন্ট্রোল সিস্টেম। BYD সিলে আছে দুর্দান্ত বাঁকানো ছাদের গ্লাস, ওয়াটার ড্রপ মিরর ও LEDর বহুমুখী ব্যবহার। দেশের রাস্তায় এখন শত শত বৈদ্যুতিক গাড়ি চলছে, বেশিরভাগই ঢাকায়। ঢাকা ও এর বাইরে কয়েকটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর ব্যবহার বাড়াতে সরকার আরও কয়েকটি চার্জিং স্টেশন স্থাপন করতে যাচ্ছে। ভোক্তাদের জন্য চার্জিং স্টেশন ছাড়াও বাড়ির গ্যারেজে ব্যাটারি চার্জের ব্যবস্থা করে দিচ্ছে BYD কর্তৃপক্ষ। স্টেশনে চার্জ হতে 1 ঘন্টা সময় লাগলেও গ্যারেজে সময় নেবে 8 ঘন্টা। আরও থাকছে 3 পিনযুক্ত ভ্রাম্যমাণ চার্জার। এতে করে যে কোনো জায়গায় জরুরি চার্জ দেওয়া সম্ভব হবে। BYD তাদের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে 8 বছর বা 1,60,000 কিলোমিটার পর্যন্ত। তারা বলছে কিলোমিটার প্রতি খরচ হবে 2 থেকে 3 টাকা মাত্র। বিশেষজ্ঞরা বলছেন দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সংস্কার প্রয়োজন। প্রথমে যেটা দরকার যে এই সংক্রান্ত সুনির্দিষ্টভাবে একটা ওয়েল থট নীতিমালা, কিভাবে আমরা এই ইভিটাকে নিয়ে আসবো, কোন নীতিমালার আন্ডারে সেগুলো পরিচালিত হবে, এটা ট্যাক্সিংটা কিভাবে, কর নির্ধারণ নীতিমালাটা কি হবে কম্পেয়ার টু আদার টাইপ অফ ভেহিকেল, সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে করা। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাবে, জানিয়েছে BYDর কর্মকর্তারা। চীন তার বাণিজ্য ও অর্থনীতিতে গতি বাড়াতে ভোক্তা ব্যয়কে উৎসাহিত করে।
তারই ধারাবাহিকতায় দেশটি এ খাতে বিক্রি বাড়াতে বিভিন্ন সময় প্রচারমূলক কার্যক্রম চালায় এবং প্রণোদনা দিয়ে থাকে। বছরের শেষের দিকে এটিকে আরও বৃদ্ধি করতে ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন পণ্য এবং খাতে বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। কথায় বলে আয় বুঝে ব্যয় করো, তবে চীন দেশের গল্পটা সেখানেই যেন আলাদা। যেখানে উৎসবকেন্দ্রিক ব্যয় বাড়াতে উৎসাহিত করা হয়, সময় ভেদে নেওয়া হয় নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে সরকার প্রচুর প্রণোদনা দিচ্ছে আতিথেয়তা এবং ক্যাটারিং খাতে। পাশাপাশি মুঠোফোন সহ প্রযুক্তিগত কেনাকাটাতেও দেয়া হচ্ছে বিশেষ ছাড়। ছংছিং প্রদেশ গেল মাসে ক্যাটারিং খরচের সম্ভাব্য আয় প্রকাশ করেছে। তারা তাদের মূল ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ৩৬০টি নতুন খাবার চালু করার মাধ্যমে মানুষের বেশ সাড়া পেয়েছে। এমনকি পর্যটনকে উৎসাহিত করতে এবং বিক্রয় বাড়াতে নিজস্ব শপিং গলিও তৈরি করা হয়েছে। অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে নতুন রাউন্ডের কনজাম্পশন ভাউচার জারি করা হয়। সাংহাইতে ক্যাটারিং, আবাসন, চলচ্চিত্র এবং খেলাধুলা কভার করে এমন ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত করা হয়। এরই মধ্যে তরুণ ভোক্তা গোষ্ঠীকে বিশেষভাবে দেখছে মধ্য চীনের হুবেই প্রদেশ। যে ধরনের পণ্যে তরুণদের চাহিদা বেশি, এসবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং স্টাডি মেশিন সহ ৬টি বিভাগে সর্বাধিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, কারণ এসব ক্ষেত্রে তরুণদের চাহিদা বেশি। স্থানীয় প্রশাসন বলছে, আধুনিক ভোক্তা কুপন চালু করায় মোবাইল ফোন বিক্রির পরিমাণ শতভাগ বেড়েছে। ডিজিটাল এবং ব্লুটুথ হেডসেটগুলো গত বছরের ডেটার তুলনায় ৬০% বেশি বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এই বছরের শুরু থেকে হুবেই প্রদেশ ডিজিটাল পণ্য ক্রয়ের জন্য ১২০ মিলিয়ন ইউয়ান মূল্যের ব্যয় কুপন বিতরণ করেছে প্রাদেশিক সরকার। ভোক্তাদের এই ব্যয় বাড়ানো কার্যক্রমের অংশ হিসেবে নভেম্বরের 11 অনলাইন শপিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিশেষ প্রচারণা চালানোর কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকা বেজিংয়ের বন্ধুত্ব দৃঢ় করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সমৃদ্ধি ও প্রগতি অর্জনে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এখন চীন সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে। চীনের সঙ্গে আমরা যদি সম্পর্কটাকে আরও গভীরতর করে তুলতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের সমৃদ্ধি প্রগতি আমরা অর্জন করতে পারি। চীনের সহায়তা এখানে আমাদের খুব বড় করেই দরকার হবে। চীনের তুলা শিল্পে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ফসল ঘরে তুলতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। সেচ ও সার প্রয়োগের মতো কাজগুলোও করা হচ্ছে মোবাইল অ্যাপসের নির্দেশনায়। বেশ কয়েকটি নতুন প্রজাতির তুলার উদ্ভাবনে বেড়েছে ফলন। এতে টেক্সটাইল ও পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে চীন। প্রথম দৃষ্টিতে মনে হতেই পারে একরাশ সাদা মেঘ নেমে এসেছে মাটিতে, কিন্তু প্রকৃতপক্ষে এটি চীন জুড়ে বিস্তীর্ণ তুলার ক্ষেত। স্বায়ত্তশাসিত উইঘুর অঞ্চলের সিনচিয়াং প্রদেশকে ধরা হয় দেশটির তুলা উৎপাদনের প্রাণকেন্দ্র হিসেবে। তুলা শিল্পের সামগ্রিক উন্নয়ন এবং এর উচ্চ ফলনে বেশ কিছু বছর ধরে কাজ করছে চাইনিজ কটন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা। সিনচিয়াং কটন ইন্ডাস্ট্রির চিফ এক্সপার্ট চান ওয়েইহুয়া এবং তার সহযোগী দল উদ্ভাবন করেছেন 20টিরও বেশি নতুন প্রজাতির তুলা। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ছিল তুলার নতুন প্রজাতি উদ্ভাবনের মাধ্যমে ফলন বৃদ্ধি করা। পরবর্তীতে আমরা ফসলের পরিপক্কতা, গুণগত মান, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলোর দিকেও নজর দিয়েছি। বর্তমানে আমাদের বেশিরভাগ লক্ষ্যই পূরণ হয়েছে। অন্যদিকে মোবাইল অ্যাপসের নির্দেশনায় সেচ এবং সার প্রয়োগের মতো প্রযুক্তির আবিষ্কার সময় বাঁচিয়েছে কৃষকের। একই সময়ে
অধিক জমিতে কাজের সুযোগে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।你看我们种植这个棉花啊，棉花长势的আমাদের চাষকৃত তুলার ডালপালা অনেক শক্ত ও মজবুত এবং এতে অনেক ফলন হয়।花长势的粗壮啊，桃子又多啊。চীনে তুলা চাষের পূর্বের ইতিহাস সংকটপূর্ণ। উপযুক্ত সময়ে ফসল উত্তোলন না করায় নষ্ট হতো অনেক তুলা। এ সমস্যার সমাধানে চীনা বিশেষজ্ঞদের নতুন প্রযুক্তি কটন পিকার, যা কিনা একদিনে 2000 শ্রমিকের সমপরিমাণ কাজ করতে সক্ষম। কটন পিকার আমাদের কাজ সহজ করেছে। এখন আর আগের মতো ফসল উত্তোলনের জন্য আমাদের চিন্তায় থাকতে হয় না। তুলা চাষের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবছর 97% ছাড়িয়েছে। প্রযুক্তির ব্যবহারে শুধু সিনচিয়াংয়ে এবছর 5 মিলিয়ন টনের বেশি তুলা উৎপাদন হয়েছে। এসব তুলার 90%ই ব্যবহৃত হয় তৈরি পোশাক খাতে। আগের তুলায় তৈরি পোশাকগুলো গরমে ব্যবহারের একদমই উপযোগী ছিল না, কিন্তু জিনজিয়াং কোম্পানির তৈরি ফেব্রিক্সের তাপ সহনশীলতা বেশি এবং খুবই আরামদায়ক। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে নিজস্ব তুলা ব্যবহার করে চীন তৈরি পোশাক খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। বিশ্বজুড়ে বিপ্লব ও সংগ্রামের প্রসঙ্গ যতবার উঠবে, হয়তো প্রতিবারেই শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে চীনের রেড আর্মির কথা। সেই রেড আর্মি যারা শত্রুদের হঠাতে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিল 18টি পর্বত ও 24টি নদী। সেই দীর্ঘ লং মার্চ চীনের এক রক্তক্ষয়ী ইতিহাস, একই সাথে বেদনা ও বিদ্রোহের জ্বলন্ত দৃষ্টান্ত। ঐতিহাসিক সেই লং মার্চের 90তম বার্ষিকী স্মরণে সম্প্রতি 10 পর্বের তথ্যচিত্র প্রচার করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ। 1934 সাল, 7 বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে বিপর্যস্ত চীন। কুওমিন্তাং বাহিনীর সাথে পাল্লা দিয়ে লড়ছে চীনের কমিউনিস্ট পার্টির তৎকালীন সামরিক শাখা রেড আর্মি। মূলত কৃষক ও শ্রমিকদের নিয়ে গঠন করা এই বাহিনীর ছিল না পর্যাপ্ত সমরাস্ত্র, ছিল না অর্থনৈতিক সচ্ছলতা। শুধু মনের জোরেই শক্তিশালী কুওমিন্তাং বাহিনীর সাথে চলছিল তাদের সংগ্রাম। এক পর্যায়ে নিজেদের ঘাঁটি ছেড়ে বেরিয়ে পড়ে বাহিনীটি। গন্তব্য উত্তর পশ্চিমাঞ্চলের শায়ানসি প্রদেশ, দূরত্ব 12,500 কিলোমিটার। পেরোতে হবে 18টি পর্বত ও 24টি নদী। যাত্রা শুরু করেছিল 86,000-এর বেশি রেড আর্মি। পথে কুওমিন্তাংদের একের পর এক হামলা ঠেকাতে গিয়ে শায়ানসিতে পৌঁছায় মাত্র 7,000। পরবর্তীতে জাপানের হামলা থেকে মাতৃভূমি চীনকে রক্ষায় আবারও ঝরে রক্ত। সেকালের সংগ্রামী সে রেড আর্মি বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্বসূরি। দীর্ঘ এই লং মার্চ চীনের এক রক্তক্ষয়ী ইতিহাস, একই সাথে বেদনা ও সংগ্রামের এক জ্বলজ্বলে দৃষ্টান্ত। সেই ঐতিহাসিক লং মার্চ শুরুর 90তম বার্ষিকীর স্মরণে সম্প্রতি 10 পর্বের তথ্যচিত্র প্রচার করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি। যেই পথ দিয়ে চলেছিল রেড আর্মির লং মার্চ পুরোটি ধারণ করেছে সিএমজি। খরস্রোতা নদী, ঝুঁকিপূর্ণ সেতু কিংবা দুর্গম পাহাড়, যেসব জায়গায় সংগ্রামে জড়িয়েছিল সেনারা, সব কয়টি স্থান ঠাঁই পেয়েছে তথ্যচিত্রে। তথ্যচিত্রটি থেকে বাদ যায়নি রেড আর্মির সবচেয়ে বড় সমাধিস্থলের কথাও। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের থংচিয়াং কাউন্টির ওয়াংফিং গ্রামে অবস্থিত এই কবরস্থানটি। এখানে শায়িত আছেন 25,048 জন রেড আর্মির শহীদ। এখানে সমাহিত শহীদদের বেশিরভাগেরই জানা যায়নি নাম ঠিকানা, শুধু সমাধির এপিটাফের ফলকে খোদাই করা লাল তারকা চিহ্ন। এই তথ্যচিত্র নির্মাণে 14টি প্রদেশ ঘুরে দেখেন সিএমজির কর্মীরা। 3 মাসের অক্লান্ত পরিশ্রম করেন নির্মাতা দল।
শুধু বিশ্বই নয়, মহাবিশ্ব জয়ের মিশনে চীনের মানববাহী মহাকাশ মিশনে শেনচৌ 19 থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছেছে। 30 অক্টোবর 3 নভোচারী মহাকাশ স্টেশনে পৌঁছালে শেনচৌ 18-এর নভোচারীরা তাদের স্বাগত জানান। এর আগে তাদের বহনকারী লং মার্চ রকেটটি চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করে। 3 নভোচারী সহ থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছেছে চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ 19। স্থানীয় সময় বুধবার ভোরে চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2 রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে এটি। প্রায় 10 মিনিট পর সফলভাবে রকেট থেকে পৃথক হয় শেনচৌ 19 মহাকাশযান। সুস্থ অবস্থায় চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছান যানটিতে থাকা 3 নভোচারী। তাদের স্বাগত জানান শেনচৌ 18-র 3 নভোচারী। স্পেস স্টেশনে অবস্থানকালে শেনচৌ 19-এর ক্রুরা একাধিক কার্যক্রম পরিচালনা করবেন এবং মৌলিক মাইক্রোগ্র্যাভিটি পদার্থবিদ্যা, স্পেস ম্যাটেরিয়াল সায়েন্স, স্পেস লাইফ সায়েন্স সহ বিভিন্ন মিশনে কাজ করবেন। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে শেনচৌ 19-এর নভোচারীরা মহাকাশ স্টেশনে 6 মাস দায়িত্ব পালন শেষে আগামী বছরের এপ্রিলের শেষ নাগাদ তারা পৃথিবীতে ফিরে আসবেন। মহাকাশ মিশনে এবারে নতুন মুখ সং লিংতং, আর সর্বকনিষ্ঠ নারী হিসেবে প্রকৌশলী ওয়াং হাউচো দায়িত্ব পালন করছেন এই মিশনে। আগামী 4 নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে শেনচৌ 18 মহাকাশ মিশনের 3 নভোচারীর। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।